যেটা বলছি, আমাদের হেলিকাল স্প্রিং এর জন্য একটা যে টপিক আমার জানা লাগবে সেটা হচ্ছে টরশন। টরশন জিনিসটা কি এটা একটু মাথায় নেই। তো আমরা বেন্ডিং কি জানি, একটা বিম, এই বিমে যদি লোড আসে এরকম, ধরো এরকম দুটো সাপোর্টের উপর আছে, বিমটা এইভাবে বাঁকার চেষ্টা করবে, এখানে একটা বেন্ডিং মোমেন্ট জেনারেট হবে, ঠিক আছে? আর এখানে যে মোমেন্ট আসতেছে এটাকে আমরা বেন্ডিং মোমেন্ট বলি। এটা এটা যদি হয় তোমার, ধরো ওয়াই অ্যাক্সিস, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এখানে জেড অ্যাক্সিস এর সাপেক্ষে বেন্ডিং হচ্ছে। এখন একটা অবজেক্ট যদি ধরো এরকম একটা রড, এই রডটার এক্স অ্যাক্সিস হচ্ছে এই বরাবর, তার লেন্থ বরাবর বা লংগিটিউডনাল যে অ্যাক্সিসটা আছে এই বরাবর যে মোমেন্টটা কাজ করে, এই মোমেন্টের বৈশিষ্ট্যটা কি একটু খেয়াল করে যদি দেখি, আমি যদি একটা উদাহরণস্বরূপ একটা একটা স্ট্র নিই, হুম। আমরা প্লাস্টিকের স্ট্র নিয়ে এক হাতে আটকে তার লেন্থ বরাবর ঘোরানোর চেষ্টা করি, এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট দেওয়ার চেষ্টা করি, দেখবো জিনিসটা কি বেঁকে কিভাবে হবে। এই উপরেরটার মতো না বেঁকে এখানে একটা স্পেশাল ফেনোমেননটা হবে কি, এটা এইভাবে টুইস্ট হওয়ার চেষ্টা করবে, বেঁকে যাওয়ার চেষ্টা করবে। এই মুভমেন্টটাকে আমরা কি বলি? টরশন। লংগিটিউডিনাল অ্যাক্সিস বরাবর যে মুভমেন্টটা আসে সেটার জন্য কি হয়? টরশন তৈরি হয়। এই যে এখানে যেটা দেয়া আছে এটাকে আমরা বলছি এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টের জন্য তোমরা অলরেডি টু ওয়ানে বেন্ডিং স্ট্রেস কথাটা শিখেছো। বেন্ডিং স্ট্রেসটা কি? এক নর্মাল স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসের জন্য নর্মাল স্ট্রেস তৈরি হয়, টেনশন অথবা কম্প্রেশন, ঠিক আছে? বেন্ডিং স্ট্রেসের জন্য নর্মাল স্ট্রেস তোমরা পাও, কিন্তু এই টরশনাল এই মোমেন্টের জন্য, টরশনাল স্ট্রেসের জন্য শিয়ার স্ট্রেস তৈরি হয়, ঠিক আছে? এই টরশনের জন্য শিয়ার স্ট্রেস তৈরি হয়, এই ক্রস সেকশনটা বরাবর, এই সার্কুলার ক্রস সেকশনটা বরাবর শিয়ার স্ট্রেস তৈরি হয়। তো আমি যদি এরকম একটা সার্কেলের কথা চিন্তা করি, এই সার্কেলে যদি আমি টি টরশন অ্যাপ্লাই করি, এই সার্কেলের সেন্টারটাতে সবচাইতে কম স্ট্রেস তৈরি হয় এবং বাইরের দিকে সবচাইতে বেশি স্ট্রেস তৈরি হয়, এবং এই স্ট্রেসটাকে আমরা বলি টি ম্যাক্স, ঠিক আছে? এই থিওরি গুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টারে শিখবো। আপাতত আমি শুধুমাত্র একটা কনসেপ্ট দিলাম, বেন্ডিং স্ট্রেসের জন্য আসলে নর্মাল স্ট্রেস আসতেছে, টরশনের জন্য আবার শিয়ার স্ট্রেস তৈরি হয়, এবং সেটা একটু ডিফারেন্ট। এখন যদি সার্কুলার ক্রস সেকশন হয় তাহলে তোমার সেন্টারে জিরো, বাইরে ম্যাক্সিমাম, সেটাকে আমরা বলছি টাউ ম্যাক্স। এই কথাগুলো বললাম। তো কেন এই জিনিসটা আসতেছে, আমরা যখন এই একটা স্প্রিং এর টেস্ট করব, তখন আমরা দেখব যে এই টরশনের ইফেক্ট আসতেছে এবং টরশনাল স্ট্রেস নিয়ে কথা বলতে হবে। তো আমরা ল্যাবে এই ধরনের একটা স্প্রিং নিয়ে টেস্ট করব, যেটা হচ্ছে কি এরকম এই একটা দেখো রডকে পেঁচিয়ে একটা স্প্রিং তৈরি করতেছে, একটা রড। রড মানে কি, আমি যদি এখানে যে কোনো একটা সেকশনকে কাটি, সেকশনটা কাটার পরে জিনিসটা দেখতে কি হবে, দেখতে হবে এই রডটা এরকম কাটার পরে দেখব যে এই রডটা সার্কুলার, এরকম একটা সার্কুলার রড দিয়ে এই স্প্রিংটা তৈরি করা। আর স্প্রিংটা এরকম ভাবে পেঁচানো 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 অবস্থায় আছে। আমি যখন এটাকে দেখবো, এই জিনিসটা দেখতে কি হবে, একটা সার্কেলের মতো, একটা সার্কুলার একটা সেগমেন্ট এই স্প্রিংটা দেখাচ্ছে। তো আমাদের এই টেস্টের অবজেক্টিভটা কি? আমরা এখানে একটা লোড আর ডিফ্লেকশনের রিলেশনশিপ দেখবো হেলিক্যাল স্প্রিং এর। হেলিক্যাল মানে হেলিক্স শেপের যে স্প্রিংটা হয়, আমরা এখানে হেলিক্যাল স্প্রিং এর টেস্ট করব, এর কিছু ফিজিক্যাল প্রপার্টি বের করব। আমরা ল্যাবে কি কি ইকুইপমেন্ট এখানে ব্যবহার করি? ইউটিএম ব্যবহার করি, তারপর হচ্ছে ডিজিটাল স্লাইড ক্যালিপার্স ব্যবহার করি, স্টিল স্কেল এবং কম্পিউটার ব্যবহার করি, ঠিক আছে? তো সিগনিফিকেন্স কি, আমরা ওই যেটা বললাম, আমরা এখানে হেলিক্যাল স্প্রিং এর বিহেভিয়ারটা দেখবো, কিভাবে এটাকে টেস্ট করে, ইউটিএম মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে এটাকে সেট করবো সেটা দেখবো। আর কিছু বিভিন্ন ধরনের স্প্রিং এর নাম হয়তো জানতে পারবো। আমরা এখানে ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং ব্যবহার করব।
হেলিক্যাল স্প্রিং মানে হচ্ছে কি এই ধরনের হেলিক্স শেপের থাকে। আমরা এই ধরনের স্প্রিং নিয়ে টেস্ট করব। তো এখানে আমার থিওরিতে স্প্রিং এর একটা ওয়ার্কিং মেকানিজমের কথা বলতেছে। আমি যদি তোমাদের একটা স্প্রিং এর একটা উদাহরণ দিতে বলি, তোমরা খুব সহজেই একটা উদাহরণ কি দিতে পারবা, যে একটা সাইকেলের সাসপেনশন স্প্রিং, ঠিক আছে, বাইকের সাসপেনশন, গাড়ির সাসপেনশন স্প্রিং দিয়ে তৈরি হয়। এর কাজ কি হচ্ছে, যখন তুমি ধরো তুমি সাইকেল চালাচ্ছ, কোথাও একটা উঁচু নিচু জায়গার মধ্যে পড়লা, খুব তুমি জোরে তুমি ধাক্কা দিচ্ছ সাইকেলের নিচের দিকে, তোমার ওজনটা নিচের দিকে কাজ করছে। তো স্প্রিংটা কি হয়, তুমি যখন চাপ দিচ্ছ স্প্রিংটা ছোট হয়ে যায়, স্প্রিংটা তোমার ধাক্কা খেয়ে শেপটা ডিফরমেশন হয়ে যায়, ঠিক আছে। তারপরে তুমি যখন আবার লোডটা ছেড়ে দিচ্ছ, তুমি আগের জায়গায় চলে আসতেছো, সাইকেলটা কি হয়, সাসপেনশনটা আবার আগের জায়গায় চলে আসে। তো যদি এখন স্প্রিং এদিকে তাহলে এদিকে কি কাজ করতেছে একটু খেয়াল করার চেষ্টা করি। তুমি যখন একটা গর্তে পড়লা, তোমার একটা খুব জোরে একটা ঝাঁকুনি দিচ্ছ, একটা ইম্প্যাক্ট দিচ্ছ, বা খুব জোরে একটা লোড তুমি প্রেস করতেছো, তো স্প্রিংটা কি করতেছে, ডিফর্ম হয়ে যাচ্ছে, সাইকেলের সাসপেনশনটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, মানে স্প্রিংটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে তুমি যে এনার্জিটা প্রোভাইড করলা, সে এনার্জিটা ডিফর্ম হইতে ব্যবহার করলো, তারপরে আবার তুমি যখন লোডটা সরায় ফেললা, সে আগের জায়গায় চলে আসলো। স্প্রিং এর কাজটা অনেকটা এরকমই। সে তোমার, তাহলে চিন্তা করো, তুমি ডিফরমেশন দিচ্ছ, লোড আসতেছে, ডিফরমেশন হচ্ছে, লোড সরাচ্ছ, ডিফরমেশন চলে যাচ্ছে। মানে এখানে স্প্রিং এর থিওরিটা যদি চিন্তা করি, সে ইলাস্টিক ডিফরমেশন দিয়ে এনার্জি ডিসিপেট করে, ইলাস্টিক ডিফরমেশনের মাধ্যমে এনার্জি ডিসিপেট করে। এটাই বলছো, স্প্রিং ইজ এ রেজিলেন্ট মেম্বার কেপেবল অফ প্রোভাইডিং লার্জ ইলাস্টিক ডিফরমেশন and basically defined as an elastic body whose function is to distort when loaded and to recover its original shape when load is removed। যে উদাহরণটা দিলাম, লোড দিবা, সে ডিফর্ম করে এনার্জিটা ডিসিপেট করে আবার আগের জায়গায় চলে যাবে, ঠিক আছে। তাহলে এই আমাদের এই স্প্রিং দেখবা খুব হাই স্ট্রেংথ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, যাতে সে অনেক বেশি ইলাস্টিক ডিফরমেশন নিতে পারে, ঠিক আছে। তোমরা আহ, যদি কমন কনসেপ্টে চিন্তা করো, সেটা হচ্ছে কি, যেমন ধরো দেয়ালের সাথে তুমি একটা স্প্রিং কে টানলা, তুমি সেটাকে যদি টেনে নিয়ে আসো, সেটা ডিফর্ম করবে, আবার ছেড়ে দিবে, আগের জায়গায় চলে যাবে। তুমি এনার্জি দিচ্ছ, সেটা ডিফর্ম করে তোমার এনার্জিটা ইউজ করে আবার সে আগের জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে হেলিক্যাল স্প্রিং নিয়ে কথা বলবো। হেলিক্যাল স্প্রিং ছাড়াও সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল, এই ধরনের বিভিন্ন শেপে স্প্রিং হতে পারে, ঠিক আছে। তো কিছু ডেফিনিশন দেয়া আছে। ফ্রি লেন্থ, লেন্থ অফ দ্য স্প্রিং এট আনলোডেড কন্ডিশন। আমরা যদি এই ছবিটা দেখি, এখন স্প্রিংটা আনলোডেড আছে, কোনো লোড দেয়া নাই, তো এই অবস্থায় স্প্রিং এর যে লেন্থটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তারপরে তুমি যখন এটাকে লেন্থ অফ দ্য কম্প্রেশন স্প্রিং while লোডিং মেকিং অল কয়েলস টাচ এট দিস সেম। এখন তুমি চাপ দিলা, একটা পর্যায়ে স্প্রিংটা একদম যতটুকু তার ছোট হওয়া সম্ভব সে ততটুকু ছোট হয়ে গেল। এই স্প্রিং এর মাঝখানে যে গ্যাপ গুলো ছিল, সেই গ্যাপ গুলো ফিল আপ করে তোমার, এই গ্যাপ গুলো ফিল আপ করে এই পর্যায়ে চলে আসলো, একদম একটা ব্লক হয়ে গেল, এখন আর মাঝখানে কোনো গ্যাপ নেই, ঠিক আছে। এইটাকে আমরা বলছি যে তোমার সলিড লেন্থ। এটা হচ্ছে ফ্রি লেন্থ, ডান পাশেরটা হচ্ছে সলিড লেন্থ। তারপরে তারপরে যেটা বলছে ব্লক ফোর্স, ফোর্স এট হুইচ স্প্রিং ইজ ডিটেক্টেড বিং ব্লক, মানে তোমার এই যে ব্লক হাইটটা তৈরি করতে, এই ফ্রি লেন্থ থেকে এই ব্লক হাইটে নিয়ে যেতে তোমার যতটুকু লোড দেয়া লাগে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ব্লক ফোর্স। তারপরে তোমার দ্য কয়েলস হুইচ আর ফ্রি টু ডিফ্লেক্ট, এখানে যে যে কয়েল গুলো তোমার এখানে আসো দেখো, এই কয়েলটা, এই কয়েলটা, এগুলো ডিফ্লেক্ট করতে পারছে ফ্রিলি, এগুলো নিচের দিকে নেমে যেতে পারছে। যেই কয়েল গুলো তোমার ফ্রিলি ডিফ্লেক্ট করতে পারে, ঠিক আছে, গ্যাপ আছে যেগুলোর মাঝখানে, যেগুলোকে আমরা ফ্রিতে ডিফ্লেক্ট করতে পারছে, সেগুলোকে আমরা বলছি অ্যাক্টিভ কয়েল। আচ্ছা, এখন এই
এই অ্যাক্টিভ কয়েল গুলো প্লাস এই উপরের আর নিচের যে দুটো কয়েল আছে, আমি এই ছবিটা দেখাই একটু ভালো বুঝতে পারবা। দেখো এটা যে এইরকম যে স্প্রিং তৈরি করতেছে, এই যে স্প্রিং তৈরি করতেছে, এর উপরে একটা সার্কেল থাকে, নিচে একটা সার্কেল থাকে, ঠিক আছে? তুমি যখন এটাকে চাপ দিবা, এই মাঝখানের এই অংশগুলো কম্প্রেসড হতে পারবে। এগুলোকে ভিতরে যেগুলো আছে ভিতরে, এগুলোকে আমরা বলছি তোমার অ্যাক্টিভ কয়েল, আর উপরের আর নিচের দুইটাকে বলছি আমরা এন্ড কয়েল। এই এই সবগুলোকে একত্রে মিলিয়ে আমাদের বলা হয় টোটাল নাম্বার অফ কয়েল, ঠিক আছে? তারপর হচ্ছে পিচ, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অফ কয়েল স্ল্যাশ ওয়্যার। তোমার এখানে এই এই একটা ওয়্যারের সেন্টার থেকে, ছবিটাকে একটু জুম করে ধরো, এখানে যে একটা ওয়্যারের সেন্টার থেকে আরেকটা ওয়্যারের সেন্টার, এই ডিসটেন্সটাকে আমরা কি বলছি? পিচ বলছি, ঠিক আছে? একটা ওয়্যারের সেন্টার থেকে আরেকটা ওয়্যারের সেন্টার ডিসটেন্সটাকে আমরা বলতেছি পিচ। তারপর হচ্ছে মিন কয়েল ডায়া, আউটার ডায়া মাইনাস ওয়ান ওয়্যার কয়েল ডায়া। এর আউটার ডায়াটা কি? আমাদের এই যে স্প্রিংটা এরকম একটা সার্কুলার শেপ নিচ্ছে, ঠিক আছে? ধরো এটা, এই অংশটাকে আমরা বলছি আউটার ডায়ামিটার ডি। এখন এই যে ওয়্যার গুলো আছে যেগুলো আঁকলাম, এই ওয়্যার গুলো তো কি প্রত্যেকটা একটা এই সার্কুলার, এই তোমার রড দিয়ে তৈরি, এই ওয়্যার গুলোর একটা ডায়ামিটার আছে নাকি? আমি যদি এখন এইটার উপর থেকে ছবি দেখতাম, জিনিসটা হয়তো এরকম একটা সার্কেল যদি চিন্তা করি, এই রডটা, এই সার্কুলার রডটা এরকম বাইরে একটা সার্কেল তৈরি করছে, বাইরের যে ডায়ামিটারটা সেটাকে আমি বলছি ডি, ঠিক আছে? আর যদি আমার এই সার্কুলার রডটার ডায়ামিটার হয় ছোট ডি, ঠিক আছে, তাহলে এই এই যে এই অংশটা থেকে এই সেন্টার পর্যন্ত ডিসটেন্সটা কত হবে দেখো, এটা এতটুকু হচ্ছে ডি বাই টু, এতটুকু হচ্ছে ডি বাই টু, তাহলে ডি মাইনাস টু ইন্টু ডি বাই টু করলে আমি এই মাঝখানের এই অংশটা পাবো, বা টি ইজ ইকুয়াল টু 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 কাটা ডি মাইনাস ডি, এটা হচ্ছে এই মাঝখানের অংশটুকু। এটাকে আমরা বলছি মিন কয়েল ডায়া। আউটার ডায়া থেকে একটা ওয়্যারের বা কয়েলের ডায়ামিটার বাদ দিচ্ছি, এই আউটার ডায়ামিটার থেকে আমার একটা কয়েলের ডায়ামিটার বাদ দিলে এই যে আমি এই মাঝখানের এই অংশটা পাচ্ছি, এটাকে আমি কি বলছি? মিন কয়েল ডায়া, মিন কয়েল ডায়া, ঠিক আছে? স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিও হচ্ছে আমার এই কয়েল, এই যে স্প্রিংটার লেন্থ ডিভাইডেড বাই তোমার এই স্প্রিংটার মিন কয়েল ডায়া, ঠিক আছে? এখান থেকে আমরা স্প্রিং এর স্লেন্ডারনেস রেশিও সম্বন্ধে জানতে পারি। তো স্প্রিং কয়েক ধরনের হতে পারে। ধরো এটা হচ্ছে ক্লোজ কয়েলড স্প্রিং। ক্লোজ কয়েলড স্প্রিং মানে কি? তোমার স্প্রিং এর এই কয়েল গুলোর মাঝখানে গ্যাপ একেবারেই নাই। ওপেন কয়েল স্প্রিং মানে এই স্প্রিং গুলোর মাঝখানে গ্যাপটা বেশি। তারপরে এটা হচ্ছে লিফ স্প্রিং বা বেন্ডিং স্প্রিং, এই স্প্রিংটা মূলত বেন্ড করে, ঠিক আছে? এই স্প্রিংটা লোড আসলে স্প্রিংটা বেঁকে যায়। আর এইটা হচ্ছে তোমার কি প্লেট বা ফ্ল্যাট স্প্রিং। আমরা সাধারণত খেলনা গাড়ির ভিতরে এই ধরনের এই নিচের এই ফ্ল্যাট স্প্রিংটা দেখে থাকি, এগুলো হচ্ছে নর্মাল সাসপেনশনে ব্যবহার হয়। তারপর এইটা, এইটা তুমি যদি খেয়াল করতে চাও, আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি, দেখবা আহ ঢাকার রাস্তায় ঘোড়ার গাড়ি চলে, ঠিক আছে? এবার ঘোড়ার গাড়ির এই তোমার চাকার উপরের দিকে এই ধরনের লিফ স্প্রিং ব্যবহার করে, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা যখন এখানে স্প্রিং নিয়ে কাজ করব, আমার কিছু অ্যাজাম্পশন দরকার পড়বে। আমরা যখন
ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং নিয়ে কাজ করছে এখানে। আমাকে একটা বেসিক একটা অ্যাজাম্পশন নিতে হবে, সেটা হচ্ছে যে any coil of a closely coiled helical spring is assumed to lie in the plane which is nearly perpendicular to the axis of the spring। তো কথাটার মানে কি, ধরো এই যদি একটা স্প্রিং হয়, স্প্রিং এর অ্যাক্সিস মানে হচ্ছে স্প্রিং এর লেন্থ বরাবর যেই অ্যাক্সিসটা আছে, এর মানে এইটাকে আমরা বলবো স্প্রিং এর লেন্থ বরাবর যে অ্যাক্সিসটা আছে সেটা হচ্ছে স্প্রিং এর অ্যাক্সিস। ঠিক আছে, ধরো এরকম একটা অ্যাক্সিস। এই অ্যাক্সিসের সাপেক্ষে এই যে প্রত্যেকটা কয়েল, এই যে কয়েলগুলো, এই যে কয়েলগুলো, যে তোমার এই যে এখানে যে একটা কয়েল তৈরি হচ্ছে, এই কয়েলগুলো আমরা ধরে নিব যে কয়েলটা পুরোপুরি তোমার এই অ্যাক্সিসটার সাপেক্ষে পারপেন্ডিকুলার থাকে, মানে এরকম 90 ডিগ্রি প্লেনে এটা থাকে, মানে এরকম বাঁকানো থাকবে না। আমরা চিন্তা করব পুরো এই কয়েলটা যে প্লেন তৈরি করতেছে সেটা হচ্ছে কিনা আমাদের এই অ্যাক্সিসের তুলনায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আমি যা বলেছি সেটা কি বুঝতে পেরেছো? একটু আবার বলবেন এটা? আচ্ছা, এখানে যে বুঝতে পারতেছো যে প্রত্যেকটা কয়েল একটা এরকম সার্কুলার প্লেন তৈরি করতেছে। জি স্যার। সার্কেল এই আমার স্প্রিং এর অ্যাক্সিসটা হচ্ছে তার ভিতর দিয়ে যে লেন্থ বরাবর যে তার অ্যাক্সিসটা গেছে, সেটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা ধরে নিব এই যে সার্কুলার যে প্লেনটা আছে এটা আমার এক্স অ্যাক্সিসের তুলনায় 90 ডিগ্রিতে থাকবে। মানে এটা যদি স্ট্রেট হয় তাহলে এই প্লেনটা ফুল এরকম একটা হরাইজন্টাল প্লেনে থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, দেখা যাচ্ছে কি কয়েলটা কিছুটা এরকম বাঁকানো অবস্থায় আছে, রাইট? আমরা এটা ধরবো না, আমরা ধরে নিব যে এই প্লেনটা যেটা আছে পুরোটাই এটার তুলনায় এরকম একদম হরাইজন্টালি এইটার সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। মানে আমি যদি এখন স্ট্রেট একটা লাইন চিন্তা করি, এরকম একটা সার্কেল এভাবে আছে, এই প্লেনটা এটা একদম পারপেন্ডিকুলার। বুঝাইতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের স্প্রিং সম্বন্ধে কিছু আলোচনা করা হয়েছে। ডিপেন্ডিং অন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য কয়েল, ক্লোজ কয়েল স্প্রিং নাম শুনে বুঝতে পারছি কয়েল গুলো খুব কাছাকাছি হবে এবং হিলিক্স অ্যাঙ্গেলটা যে যে বেঁকে যাচ্ছে যে অ্যাঙ্গেলটা সেটা খুব কম হবে। মূল কনসেপ্টটা হচ্ছে যে এই হেলিক্যাল স্প্রিংটা তোমার মূলত টরশনাল শিয়ার স্ট্রেস এখানে গভর্ন করে। ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং এ টরশনাল শিয়ার স্ট্রেসটা গভর্ন করে। ওপেন কয়েল হেলিক্যাল স্প্রিং নাম শুনে বুঝতে পারছি কয়েলগুলোর মাঝখানে দূরত্বটা বেশি হবে, হেলিক্স অ্যাঙ্গেল বেশি হবে, আর স্প্রিংটা এখানে তোমার প্রিডমিনেন্টলি বেন্ডিং স্ট্রেস কে তোমার এখানে গভর্ন করে। এখানে ক্লোজ কয়েল স্প্রিং এ মূলত টরশনাল শিয়ার স্ট্রেসের ভ্যালুটা বেশি, আর ওপেন কয়েল হেলিক্যাল স্প্রিং এ আমাদের বেন্ডিং স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে বেশি, এটাই আমরা বলছি। তারপর হচ্ছে প্লেট বা ফ্ল্যাট স্প্রিং, যেটা হচ্ছে একটু আগে ছবিতে দেখালাম, এটা হচ্ছে তোমার ফ্ল্যাট থাকে। যদি আমার অনেক লম্বা সময় ধরে তোমার এই একটা এনার্জি স্টোর করা লাগে, যেমন বললাম খেলনা কিছু দেখবো প্লাস্টিকের খেলনার মধ্যে এই ধরনের কিছু থাকে অথবা ঘড়ির মধ্যে থাকে, সেগুলো হচ্ছে ফ্ল্যাট বা প্লেট স্প্রিং। কনিক্যাল শেপের স্প্রিং গুলোকে হচ্ছে তোমার এই কনিক্যাল স্প্রিং দিই। ডিপেন্ডিং অন দ্য লোড টু বি ক্যারিড, লোডের ক্রাইটেরিয়ার উপরে যদি ডিপেন্ড করে বলি, যদি বেন্ডিং বেশি, আমার যদি শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট রেজিস্ট করার জন্য একটা স্প্রিং ব্যবহার করি তখন সেটাকে বলি বেন্ডিং স্প্রিং, আর যদি টরশন রেজিস্ট করার জন্য একটা স্প্রিং ব্যবহার করি তখন সেটাকে বলি আমরা টরশনাল স্প্রিং। তারপরে স্টিফনেস এর উপর ডিপেন্ড করে, তো স্টিফনেস জিনিসটা কি সেটা একটু বলে নেই। আমরা যদি কোনো বস্তুর উপর লোড অ্যাপ্লাই করি, সোজা কথা আমরা কি বলে স্ট্রেস স্ট্রেন আসে। স্ট্রেস স্ট্রেনেরও আগে যদি চিন্তা করি লোড দিলে কি আসবে, ডিফরমেশন হবে। লোড যদি অ্যাপ্লাই করি ডিফরমেশন হবে। একটা স্প্রিং কে যদি চাপ দেই স্প্রিংটা ছোট হওয়ার চেষ্টা করবে, যদি টানি সেটা লম্বা হওয়ার চেষ্টা করবে। তো স্প্রিং যেহেতু আমরা বললাম হাইলি ইলাস্টিক ম্যাটেরিয়ালের মতো থাকে, এখানে তোমার লোড আর ডিফরমেশনটা প্রায় প্যারালাল থেকে, যতটুকু যেই হারে লোড দিবা সেই হারেই তোমার কি হবে, ডিফরমেশনটা হবে। তো আমরা যদি তোমার এরকম লোড ভার্সেস একটা ডিসপ্লেসমেন্ট গ্রাফ আঁকি, তো দেখবো সেটা একটা স্ট্রেট লাইনের মতো হবে। লোড ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফটা একটা স্ট্রেট লাইনের মতো হবে, কারণ লোড আর ডিফ্লেকশন তোমার কি প্রায় প্যারালাল।
এই যে গ্রাফটা, এই গ্রাফের স্লোপ কি বলে তোমার কি স্টিফনেস, অথবা তোমার লোড ভার্সেস ডিসপ্লেসমেন্টের এই রেশিওটাকেও কি বলি স্টিফনেস। এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারতেছি এই স্লোপ মানে হচ্ছে কি পি বাই ডেল্টা। এই পি বাই ডেল্টা ভ্যালুটাকে আমরা কি বলি স্টিফনেস। তো চিন্তা করে দেখো, স্টিফনেস যত বেশি হবে তত কি হবে, স্টিফনেস যত বেশি হবে তত কার্ভটা কি হবে, কেউ কি বলতে পারবে কে এর ভ্যালু যত বাড়বে এই কার্ভটা কি নিচের দিকে নামবে না উপরের দিকে যাবে? ভুল, স্যার উপরের দিকে উঠবে। উপরের দিকে যাবে। ওইদিকে যাবে। আচ্ছা এরকম। এখন আমি যদি তোমাকে বলি এই কার্ভটা কি বুঝাচ্ছে, তুমি কি বলতে পারবা? মানে তোমার কি মনে হয় এই এই ভ্যালুটা দেখে? আচ্ছা আমি যদি তোমাকে বলি এই 1 এবং 2 এই দুটো কার্ভের মধ্যে তুলনা করো, দুটো কার্ভ কি বলতেছে একটু বলতে পারবা? আর 1 নম্বর কার্ভে স্যার লোড বেশি পড়তেছে, আর 2 নম্বরে লোড কম পড়তেছে। ধরো তোমার এট এ সার্টেন টাইম দুটোর মধ্যে একই লোডই আছে, ধরো এই পয়েন্টে। স্যার 1 নাম্বার লোডে ডিফ্লেকশনটা আমার কম হচ্ছে, হ্যাঁ 2 নাম্বারে এটা যত, হ্যাঁ তুমি ঠিক ধরতে পারছো, যত স্টিফ বেশি তত ডিফ্লেকশন কম হবে, যত স্টিফ বেশি তত ডিফ্লেকশন কম। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের ল্যাব ম্যানুয়ালে এই আমি টপিকটা পাচ্ছি না, যে স্টিফনেস এর এটা স্যার এটা আমি বুঝতেছি না, আমার কি আমার ম্যানুয়ালের সমস্যা নাকি এটা স্যার নতুন আচ্ছা যদি ভার্সন? না থাকে আমার সাথে পরে কথা বলি, যদি অ্যাড করা থাকে আমি তোমাদের দুটো পেজ দিয়ে দেওয়ার কোনো বিষয় না। ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার। আচ্ছা আপাতত এই কনসেপ্টটা ধরতে পারছি কিনা যে জি, স্টিফনেস বিষয়টা কি এবং ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন, স্টিফনেস এর ভ্যালুটার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি বোঝাচ্ছে সেটা বুঝতে পারছি। তো জি আমার স্যার। আমি যখন ডিজাইন করব, আমার যদি টার্গেট থাকে যে না স্প্রিংটা খুব বেশি ডিফর্মেশন হলে সমস্যা, তখন আমরা স্টিফনেস বাড়ায় দিব। আবার যদি না চাই যে না সে অনেক বেশি তোমার ডেসিপেট করে এনার্জি আরো বেশি তোমার ইয়া করবে, ছড়ায় দিবে, তাহলে আমরা হয়তো একটু কম স্টিফনেস এর দিকে যেতে পারি। যখন যেটা দরকার আমরা ডিজাইন করে এই এই ভ্যালু গুলোর উপর ডিপেন্ড করে নিয়ে আসি। তাহলে স্টিফনেস এই ফ্যাক্টরটা সম্বন্ধে বুঝতে পারলাম যে কে কি বলতেছে। ঠিক আছে? তো এই স্টিফনেস ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের স্প্রিং কে আবার 3 ভাগে ভাগ করতেছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে লিনিয়ার স্প্রিং, হার্ড স্প্রিং, আর একটা হচ্ছে তোমার সফট স্প্রিং। আমি কোনো কিছু না লেখাগুলো না পড়ে যদি কার্ভটার দিকে তাকাই, মাঝখানের যে কার্ভটা আছে সেটা হচ্ছে লিনিয়ার স্প্রিং, উপরের যেটা আছে সেটা হচ্ছে হার্ড, আর নিচের যেটা আছে সফট। তো এই কার্ভ থেকে আমি কি বুঝতেছি? প্রথমে লিনিয়ার স্প্রিং এর দিকে তাকাই। লিনিয়ার স্প্রিং আমার কি বলতেছে? লিনিয়ার যেহেতু এর মানে কি লোড আর তোমার ডিফ্লেকশন কি প্যারালাল। ঠিক আছে? তাহলে যদি একটা টেস্টের আমি পাই যে লোড আর ডিসপ্লেসমেন্ট একটা স্ট্রেট লাইন তৈরি করতেছে, তাহলে হচ্ছে কি তোমার লোড আর ডিসপ্লেসমেন্ট প্রপোর্শনাল, এটা হচ্ছে কি লিনিয়ার স্প্রিং। আচ্ছা আরেকটা স্প্রিং যদি তোমার এরকম হয়, এই যে উপরে যে গ্রিন কার্ভটা হয়, এখানে কি বোঝাচ্ছে? এখানে দেখো গ্রিন কার্ভটা আর যদি ব্লু কার্ভটার মধ্যে তুলনা করি, দুটোর মাঝখানে ডিফারেন্সটা কি কেউ কি বলতে পারবা? ব্লুটাতে ডিফ্লেকশন বেশি হচ্ছে গ্রিনটা থেকে। হ্যাঁ একটা খেয়াল করে দেখো, দুটোতে কিন্তু লোড যত বাড়তেছে ডিসপ্লেসমেন্ট কিন্তু লোড বাড়ার সাথে সাথে কিন্তু ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, বাড়তেছে না? এখানেও ডিসপ্লেসমেন্ট বাড়তেছে। দেখো 5 এই যখন লোডের ভ্যালু 2 তখন ডিসপ্লেসমেন্ট 5, উপরটাতে যখন লোডের ভ্যালু বেশি তখন ডিসপ্লেসমেন্ট ধরো 4। দুটোতেই কিন্তু লোড যত বাড়তেছে ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট বাড়ার রেটটা, ডিসপ্লেসমেন্টের রেটটা কম। ঠিক আছে? এইখানে এই কার্ভটা যেটা আছে এখানে মাঝখানের যে কার্ভটা দেখো, লোড আর ডিসপ্লেসমেন্টের রেটটা প্রপোর্শনাল, লোড যে হারে বাড়তেছে ডিসপ্লেসমেন্টও একই হারে বাড়তেছে। উপরের যে কার্ভটা এখানে লোড বাড়ার সাথে সাথে, লোড বাড়ার সাথে সাথে ডিসপ্লেসমেন্টের রেটটা আরো কমতেছে, আর নিচের যে কার্ভটা আছে লোড বাড়ার সাথে সাথে ডিসপ্লেসমেন্টের রেটটা বাড়তেছে। এখানে লোড বাড়ার সাথে সাথে ডিসপ্লেসমেন্টের রেটটা কমতেছে, এখানে লোড বাড়ার সাথে সাথে ডিসপ্লেসমেন্টের রেটটা বাড়তেছে। তাহলে লিনিয়ার স্প্রিং কি? যদি লোড আর ডিসপ্লেসমেন্ট রেট প্রপোর্শনাল থাকে। হার্ড স্প্রিং কি? লোড বাড়বে ডিসপ্লেসমেন্টের রেটটা কমবে। সফট স্প্রিং কি? লোড বাড়ার সাথে সাথে ডিসপ্লেসমেন্টের রেটটা আরো বেশি হবে, যত লোড বাড়বে ডিসপ্লেসমেন্ট আরো তোমার বেশি হবে। ঠিক আছে?
তো এই ক্ষেত্রে আমরা এই কার্ভটা দেখে আমরা বলতে পারবো যে আমাদের স্প্রিংটা কোন ধরনের হয়, ঠিক আছে। তো আরেকটা প্যারামিটার হচ্ছে রেজিলিয়েন্স অফ দ্য স্প্রিং অথবা স্ট্রেন এনার্জি। যদি বললাম যে এখানে ইলাস্টিক লিমিটের মধ্যে যদি থাকে আমার স্প্রিংটা, লোড আর স্প্রিং এর ডিফ্লেকশনের কার্ভটা এরকম স্ট্রেট লাইন হচ্ছে, এই যে স্ট্রেট লাইনটা পর্যন্ত মানে ইলাস্টিক লিমিট পর্যন্ত তাকে যতটুকু ডিফ্লেক্ট করাতে যতটুকু এনার্জি দিতে হচ্ছে, কথাটা মানে কি যে তাকে তোমার জিরো লোড থেকে একদম ইলাস্টিক লিমিট পর্যন্ত ডিফ্লেক্ট করাতে তাকে আমার যতটুকু এনার্জি দেয়া লাগতেছে সেটাকে আমরা বলি কি স্ট্রেন এনার্জি অথবা মডুলাস অফ রেজিলিয়েন্স। তো আমি যদি এই কার্ভটার ক্ষেত্রে দেখি, এটা আর কিছুই না, এই কি বললাম যে ইলাস্টিক লিমিট পর্যন্ত যদি আমার স্ট্রেন কার্ভটা একদম প্যারালাল, তাহলে এখানে লোড আর ডিফ্লেকশনের আন্ডারে যে কার্ভটা আছে এই কার্ভটার এরিয়াটাই হচ্ছে কি আমার স্ট্রেন এনার্জি। তো আমি যদি খেয়াল করে দেখি, এটা হচ্ছে কি এরিয়া ইনটু হাফ ইনটু পি ডেল্টা। এই পর্যন্ত ডিসপ্লেস করাইতে আমার কতটুকু এনার্জি দেয়া লাগছে, বললো যে এতটুকু ডিসপ্লেস করাইতে তোমার কতটুকু স্ট্রেন এনার্জি প্রোভাইড করা লাগছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি দেখি কার্ভটা কি বলতেছে, এরিয়াটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, হাফ ইনটু পি ইনটু ডেল্টা, হাফ ইনটু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এভাবে আমরা বের করতে পারি। যেখানে পিটা কি, পিটা হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে, আর ডেল্টা হচ্ছে কি এই ভ্যালুটা। তো আমি যদি এখন এটাকে আসলে পি এর পরিবর্তে লিখি, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে পি এর কার্ভ, পি এর ভ্যালুটা বাড়তেছে, এখানে হচ্ছে ধরো ম্যাক্সিমাম যে পি ভ্যালুটা পেলা, এখানে যে ম্যাক্সিমাম যে ডেল্টা ভ্যালুটা পেলা, তাহলে এরিয়াটা হচ্ছে কি মানে এই পর্যন্ত ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা হচ্ছে কি হাফ পি ম্যাক্স ডেল্টা ম্যাক্স, অথবা হাফ, আমি যদি শুধুমাত্র রোটেশন লিখি হাফ পি ইনটু ডেল্টা, এই ভ্যালুটা থেকে আমরা হচ্ছে এই কার্ভেচারের এরিয়াটা বের করতে পারি আইদার গ্রাফ থেকে, অথবা সরাসরি যদি এই ম্যাক্সিমাম এই পয়েন্টটার স্থানাঙ্কটা যদি জানি, পি ডেল্টা ভ্যালুটা যদি জানি, তাহলে সরাসরি বের করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে এই ডেল্টা পরিমাণ ডিফ্লেক্ট করাইতে তাকে কতটুকু এনার্জি আমার প্রোভাইড করা লাগছে, ঠিক আছে। এক সেকেন্ড একটু হোল্ড করো। আচ্ছা, তাহলে স্ট্রেস ইন দ্য স্প্রিং, আবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যারামিটারটা এখন লাগবে, যেটা বললাম আসলে এই জিনিসটা বুঝতে আমার একটু টুটুর কনসেপ্টটা দরকার। আমি এখানে শুধুমাত্র ভাগ করে বলি, একটা স্প্রিং এ তিন ধরনের স্ট্রেস কাজ করতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট শিয়ার, একটা হচ্ছে টর্শনাল শিয়ার, আর একটা হচ্ছে তোমার বেন্ডিং মোমেন্ট। এই তিন ধরনের ইফেক্ট আসতে পারে। ডিরেক্ট শিয়ার, এটার জন্য ডিরেক্ট শিয়ার স্ট্রেস পাবো, টর্শনাল শিয়ার এটার জন্য টর্শনাল শিয়ার স্ট্রেস পাবো, আর বেন্ডিং মোমেন্টের জন্য বেন্ডিং মোমেন্ট বা বেন্ডিং স্ট্রেস যেটা পাবো। তো ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং এ আমার মূলত এই তোমার বেন্ডিং এর ইফেক্টটা খুবই নগণ্য। ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং এ শুধুমাত্র ডিরেক্ট শিয়ার আর তোমার টর্শনাল শিয়ার স্ট্রেসই পাওয়া যায়। তো এখানে আসলে বেন্ডিং এর ইফেক্টটা বলতে গেলে নাই। তো আমরা এখন একটা ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং, আমরা ছবিতে একটু গ্যাপ একটু বেশি করে দেখানো হয়েছে, সমস্যা নেই। তো চিন্তা করো আমি এরকম একটা স্প্রিং কে এই ইউটিএম এ বসালাম, ঠিক আছে, বা কোন একটা কিছু দিয়ে একটা চাপ দিলাম, এই জিনিসটাকে বসিয়ে আমরা এটাকে এখন ইয়ে করতেছি, ধরো কিছু একটা প্লেট টেট বসিয়ে এর উপর দিয়ে লোড দিচ্ছি। তো আমি যদি এখন লোড দেই, লোডটা কি হচ্ছে একদম তার অ্যাক্সিস বরাবর কাজ করবে, একদম মিড পয়েন্টটা দিয়ে এই বরাবর তার অ্যাক্সিস বরাবর লোডটা মানে অ্যাক্সিয়াল ফোর্স একটা দিচ্ছ পি, অ্যাক্সিয়াল ফোর্স একটা পি ধরো দিচ্ছ, তুমি ফোর্স দিচ্ছ অ্যাক্সিয়াল পি, সেটার জন্য স্প্রিং এ কি ইফেক্ট আসে সেটা যদি বুঝতে চাই, ধরো আমি এখানে যে কোনো একটা সেগমেন্ট বরাবর এই সেগমেন্টটাকে কেটে ফেললাম, এরকম একটা কাটলাম, তো এই সেগমেন্টটাকে যদি কাটি আমি কি দেখতে পারবো, এর ধরনের একটা এই রডটা কি সার্কুলার রড, এরকম একটা সার্কুলার রড দেখতে পারবো। সিয়ার আমার কথা কি বোঝা যাচ্ছে এই পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা, একটা সার্কুলার রড দেখতে পাবো। এখন চিন্তা করো তুমি এটাকে কেটে ফেললা, কেটে এখন চিন্তা করো
তো এই যে স্প্রিংটা যেটা, স্প্রিং এর এই আউটার যে ডায়ামিটারটা সেটা ছিল ডি, তাহলে যে রেডিয়াসটা একদম বাইরে থেকে এই পর্যন্ত যে রেডিয়াসটা সেটাকে আমি বললাম কি আর। ঠিক আছে, এই দূরত্বটাকে আমি বললাম আর। এখন খেয়াল করে দেখো এই পি ফোর্সটা তোমার এইদিকে কাজ করছে, তাহলে এই সার্কুলার ক্রস সেকশনটাতে ব্যালেন্স করতে হইলে অবশ্যই তোমার কি কাজ করবে, এই পি ফোর্সের সমান এবং উল্টো দিকে একটা ফোর্স কাজ করবে পি। এটা কি বুঝতে পারছি যে এই যে সার্কুলার যে ক্রস সেকশনটা এই এখানে যেহেতু কাটছো, ব্যালেন্স করতে হলে এই পি ফোর্সের উল্টো দিকে একটা ফোর্স কাজ করবে পি। ঠিক আছে, তারপরে খেয়াল করি যে আমি যদি এখন সামেশন অফ মোমেন্ট নেই, এই পি ফোর্সটা এই আমার এই ক্রস সেকশন থেকে আর দূরত্বে আছে, ক্রস সেকশন থেকে আর দূরত্বে আছে। তো আমি যদি আমার চিন্তা করি এইখানে এটার সেন্টার থেকে যদি আর দূরত্বে কাজ করে, তাহলে পি ফোর্সের জন্য একটা মোমেন্ট আসবে কি পি আর। তাহলে এই ক্রস সেকশনটাতে ব্যালেন্স করতে হলে দেখো পি আর এই মোমেন্টটা আমার ক্রস সেকশনটাকে এই দিকে ঘোরাচ্ছে, তাহলে আমার এই ক্রস সেকশনটাতে একটা মোমেন্ট আসবে পি আর, মোমেন্ট একটা কাজ করবে, এটাকে আমি পিআরটা বললাম। তাহলে আমার এই ক্রস সেকশনটাতে দেখছি এই পি ফোর্সের জন্য একটা ফোর্স আসতেছে পি আর একটা মোমেন্ট আসতেছে পি আর। এই জিনিসটা কি বুঝতে পারছো যে এই ক্রস সেকশনটাতে একটা ফোর্স আসতেছে পি, একটা মোমেন্ট আসতেছে পি আর। এখন আমি যদি একটু খেয়াল করে দেখি এই যে মোমেন্টটা আছে, এই মোমেন্টটা দেখো তো এটা কি বেন্ডিং মোমেন্ট না এটা টরশন মোমেন্ট? তার এটা টরশন না? টরশন মোমেন্ট, হ্যাঁ ধরতে পারছো। আমি একটু ছবিটা একটু ক্লিয়ার করে বলে, এই যে এই সার্কুলার ক্রস সেকশন, তো এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এখানে যে মোমেন্টটা আছে এটা কিন্তু এই বরাবর কাজ করছে, এই পিআর মোমেন্টটা। তো এটাকে আমি টর্ক বলতে পারি। তো পিআর এর জায়গায় আমি বললাম যে টর্ক বা টরশন টি কাজ করছে। আর এখানে এই ক্রস সেকশনের গা ঘেঁষে একটা ফোর্স কাজ করছে পি। এই পি ফোর্সটা কি তাহলে নরমাল ফোর্স বা শিয়ার ফোর্স? স্যার এটা শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স, ধরতে পারছি। তাহলে একটা শিয়ার ফোর্স আর একটা কি কাজ করছে, একটা টরশন মোমেন্ট। তাহলে একটা ডিরেক্ট শিয়ার আছে এখানে আর একটা কি টরশনাল শিয়ার আছে। তাহলে এইখানে এই পি ফোর্স অ্যাপ্লাই করার কারণে এই ক্রস সেকশনে আমার টরশন আসবে আর ডিরেক্ট শিয়ার আসবে, টরশন আসবে এবং ডিরেক্ট শিয়ার আসবে। তো ডিরেক্ট শিয়ার যদি একটা, এখন যদি পি ফোর্স কাজ করে তাহলে ডিরেক্ট শিয়ার বললাম আমরা, ধরো টাউ ডিএস, ডিরেক্ট শিয়ার। তো ডিরেক্ট শিয়ার মানে কি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। পি ফোর্স কাজ করছে এই রডটার এরিয়া কি বললাম এ। ঠিক আছে, তো আমার এই সার্কুলার বা এই ছোট যে রডটা আছে এটার যদি ডায়ামিটার হয় ডি অথবা রেডিয়াস হয় আর, এই ছোট সার্কুলার রডটা, তাহলে এ মানে কি পাই বাই 4 ডি স্কয়ার। ঠিক আছে, তাহলে এরিয়া জানো, পি জানো, এখান থেকে ডিরেক্ট শিয়ার স্ট্রেসটা বের করতে পারবা। ঠিক আছে, তারপর হচ্ছে টরশনাল যে শিয়ার, এটার আসলে এখনো ফর্মুলাটা জানো না, আমি তোমাদের প্রমাণটা বলছি না, শুধু ভ্যালুটা বলছি। এরকম একটা সলিড সার্কুলার ক্রস সেকশনে যদি এরকম টি টর্ক কাজ করে, তাহলে সেন্টারে সবচেয়ে কম এবং পরিধিতে সবচেয়ে বেশি স্ট্রেস কাজ করে। এই পরিধির দিকে যে ম্যাক্সিমাম যে টরশনাল শিয়ার স্ট্রেস, সেটাকে যদি আমি এখন টাউ টিএস ফর টরশনাল শিয়ার বুঝাই, সেটার ভ্যালু হয় ই তোমার আর ওভার আইপি, যেখানে টি মানে হচ্ছে অ্যাপ্লাইড টর্ক, আর মানে হচ্ছে এই সেকশনটার রেডিয়াস, আর আইপি মানে হচ্ছে খেয়াল করি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে, মোমেন্ট অফ নরমাল যেটা আমরা ইউজ করি এক্স ওয়াই বরাবর না, এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি ই আর ওভার আইপি। ঠিক আছে, আর একটা সার্কেলের পোলার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে পাই আর স্কয়ার, সরি পাই আর টু দি পাওয়ার 4 বাই পাই ডি টু দি পাওয়ার 4 বাই, আচ্ছা সরি এক্স্যাক্টলি
ভুলে গেছেন, দেখিয়ে বলি। হ্যাঁ, পাই আর টু দি পাওয়ার 4/2, ঠিক আছে। এটা সলিড সার্কেলের যদি রেডিয়াস হয় তোমার সলিড সার্কেলের রেডিয়াস যদি হয় আর, তাহলে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া আইপি হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4/2। আর নর্মাল মোমেন্ট অফ ইনারশিয়া যেটা আইএক্স আইওয়াই সেটা হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4/4, ঠিক আছে। তো আমাদের এটা লাগবে না, এখানে আমাদের শুধু পোলার মোমেন্ট অফ ইনারশিয়াটা লাগবে, সেটা মাথায় রাখবো। তাহলে এখন আমি আমার সূত্রে চলে যাই। আমার এখানে একটা কাজ করবে ডিরেক্ট শিয়ার স্ট্রেস টাউ ডিএস পি বাই এ বা পাই আর স্কয়ার বাই 2, যেটা একটু আগে বললাম, এটা হচ্ছে আমার ডিরেক্ট শিয়ার স্ট্রেস। টরশনাল শিয়ার স্ট্রেস টি আর ওভার জে, জে আর আইপি একই কথা, এটা মানে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। কোন বইতে আইপি লেখে, কোন বইতে জে লেখে, ঠিক আছে। এটা মানে হচ্ছে কি, দেখো টি মানে হচ্ছে টর্ক, টি আর ওভার আইপি, আমি আইপি লিখি যেহেতু আমার মাথায় এটাই কাজ করছে বেশি। টর্ক মানে কি ছিল এখানে, পি ইনটু আর, এই মুভমেন্টটা ডিভাইডেড বাই আর, আর আইপি এর মান কি, পাই আর টু দি পাওয়ার 4/2। এখান থেকে কাটাকাটি করে আমি একটা সম্পর্কে নিয়ে আসতে পারি, পি আর বাই পাই আর কিউব, 2 পি আর বাই পাই আর, ঠিক আছে। এখন সাজিয়ে লিখতে পারি চাইলে। তো এইখানে টোটাল যে শিয়ার স্ট্রেসটা সেটা কি হবে, ডিরেক্ট শিয়ার প্লাস টরশনাল শিয়ার, এই দুটাকে যোগ করলেই তো আমি কি পেয়ে যাবো, যে ম্যাক্সিমাম কতটুকু শিয়ার স্ট্রেস কাজ করছে। এটাও শিয়ার স্ট্রেস, এটাও শিয়ার স্ট্রেস, তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হচ্ছে এই দুটোর যোগফল। এই দুটোকে যদি যোগ করি, আমি সাজিয়ে এই ছোট রূপটাতে লিখতে পারি, তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস যেটা কাজ করছে সেটা হচ্ছে পি বাই এ 1 প্লাস 2r/r। ডিরেক্ট শিয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে পি বাই এ, টরশনাল শিয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে টি আর বাই আইপি, আর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হচ্ছে দুটো যোগফল করে আমি পাচ্ছি পি এ বাই 1 প্লাস 2r/r। তাহলে এত ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করছে, ঠিক আছে। যেখানে কোনটা কি, ডি হচ্ছে আউটার ডায়ামিটার অফ দ্য স্প্রিং, ডি হচ্ছে স্প্রিং এর ওয়্যারটা বা রডটার ডায়ামিটার, আর হচ্ছে রডটার তোমার রেডিয়াস, এন হচ্ছে নাম্বার অফ স্প্রিং, এল হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য স্প্রিংস রড, ঠিক আছে। আর জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য স্প্রিংস রড। আর এখন আমাদের যেটা বললাম, এখানে শিয়ার মূলত কাজ করতেছে, ঠিক আছে, শিয়ার কাজ করছে। ও শিয়ার যদি কাজ করে, আমার একটা কথা তোমাদের বলেছিলাম যে ডিরেক্ট শিয়ার স্ট্রেস করার সময় যে শিয়ার স্ট্রেসের সাথে রিলেটেড যে মডুলাসটা সেটা হচ্ছে কি, শিয়ার মডুলাস অফ রিজিডিটি, যেটাকে বলেছিলাম জি, ঠিক আছে। তো এটা যদি বের করতে চাই, আমার টাউ সম্পর্কটা কি, টাউ ইজ ইকুয়াল টু জি ইনটু গামা। এখানে গামাটা কি, শিয়ার স্ট্রেন, টাউ হচ্ছে শিয়ার স্ট্রেস, জি হচ্ছে কি শিয়ার মডুলাস অফ রিজিডিটি। তো যেহেতু আমরা যখন টেস্ট করছি, আমরা এইখানে একটা স্প্রিং কে নিব, আমাদের এখানে যে টেস্টটা করি এরকম একটা স্প্রিং কে নিব, স্প্রিং কে আমি এরকম চাপ দিব, ঠিক আছে। এই তোমার অ্যাক্সিয়াল একটা লোড দিব পি, আর এটার যে অ্যাক্সিয়াল ডিফরমেশনটা সেটা বের করব। আমরা এখান থেকে যে ডিফরমেশনটা পাবো সেটা কিন্তু অ্যাক্সিয়াল ডিফরমেশন হবে, তার লোডের দিকে কতটুকু ডিফরমেশন হচ্ছে, আমরা কিন্তু গামা শিয়ার স্ট্রেন এই জিনিসটা পাবো না এই টেস্ট থেকে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই আমাদের এরকম একটা স্প্রিং এর জন্য ডিফ্লেকশনের সাথে আমার একটা সম্পর্ক দেয়া আছে। ডিফ্লেকশনের সাথে আমার এই শিয়ার মডুলাস অফ রিজিডিটির একটা সম্পর্ক আছে পি আর স্কয়ার বাই জে, অথবা আমি যদি একটা এরকম সার্কুলার স্প্রিং এর জন্য যদি ভেঙে লিখি, আমি তোমাদের অবশ্যই আমি এখানে তো সূত্রের প্রতিপাদনটা দেখাচ্ছি না, যেটা বললাম নেক্সট সেমিস্টার দেখবো, এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা দেখি। ডিফ্লেকশনের সাথে আমার এই জি এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এটা 64 পি আর কিউব এন বাই ডি টু দি পাওয়ার 4, জি ডি টু দি পাওয়ার 4। তো দেখো, আমাকে যদি এখন শিয়ার মডুলাস অফ রিজিডিটি বের করতে বলে, আমি যেহেতু শিয়ার স্ট্রেন জানি না, আমি বের করতে পারছিলাম না। কিন্তু এখন আমি কি জানি, এই ডিফ্লেকশনের সাথে একটা সম্পর্ক দেয়া আছে।
তাহলে আমি এই যে যখন ইউটিএম এ টেস্ট করব, ইউটিএম এ কিন্তু আমাদের হ্যান্ড হেল্ড যে ইকুইপমেন্টটা আছে সেখানে আমরা জানি দুটো ডাটা দেখা দেয়, একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা এখন লোডও জানি, এই অ্যাক্সিয়াল এই ডিসপ্লেসমেন্টটা জানি। আর স্প্রিং এর জন্য যেহেতু এই অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্টের সাথে তোমার এই জি এর একটা সম্পর্ক দেয়া আছে, তাহলে এখান থেকে আমি যেহেতু অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্টটা জানি, এখান থেকে উল্টো ক্যালকুলেট করে রিজিডিটিটা বের করতে পারবো, মডুলাস অফ রিজিডিটিটা বের করতে পারবো। তো তোমার মডুলাস অফ রিজিডিটির ভ্যালুটা আমরা যদি এখন উল্টা করে লিখি, জি এর ভ্যালু হচ্ছে এটা পি আর কিউব এন বাই ডেল্টা ডি টু দি পাওয়ার 4। অথবা আবার কি আমরা জানি পি বাই ডেল্টা তার সমান সমান কি স্টিফনেস। তাহলে পি বাই ডেল্টা এই টার্মটার পরিবর্তে সরাসরি লেখা যায় কি 64 কে আর কিউব এন বাই ডি টু দি পাওয়ার 4, যেখানে কে হচ্ছে স্টিফনেস, আর হচ্ছে আমার এই হেলিকাল স্প্রিংটার আউটার যে রেডিয়াসটা, ঠিক আছে, এন হচ্ছে কয়টা কুণ্ডলী আছে, নাম্বার অফ তোমার এই স্প্রিং এর কয়েলস, আর বি হচ্ছে কি রডটা ডায়ামিটার। ঠিক আছে, তো এখান থেকে আমরা উল্টো ক্যালকুলেশন করে আমরা মডুলাস অফ রিজিডিটিটা ল্যাবে বের করতে পারবো। ঠিক আছে, ল্যাবে আমরা এইভাবে বের করতে পারবো। তো আসলে তুমি যখন আমরা এখানে ল্যাবে বের করছি, প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা থাকে, তোমার যখন একটা বাজার থেকে একটা স্প্রিং কিনবা, সেটার কে ভ্যালুটা তুমি যা তোমার ওইটার গায়ে লেখা থাকবে। তো তুমি যদি ক্যালকুলেট করতে চাও কে ভ্যালুটা থেকে, ঠিক আছে, তুমি যদি আবার ওই ম্যাটেরিয়ালটা মডুলাস অফ রিজিডিটি জানো, যেমন স্টিল, তারপর তোমার এক এক ধরনের ম্যাটেরিয়ালের মডুলাস অফ রিজিডিটি এইসব ভ্যালুগুলো জানা থাকে, তুমি জি কে এই ভ্যালুগুলো যদি আগে থেকেই জানো, কত লোডে কত ডিসপ্লেসমেন্ট হবে, তোমার কিন্তু আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা জানা লাগে কত লোডে কতটুকু ডিসপ্লেসমেন্ট হইতে পারে। তো তুমি জি আর ডেল্টা ভ্যালুটা যদি জি এবং কে ভ্যালুটা যদি স্প্রিং এর গায়ে লেখা থাকে, ঠিক আছে, একবার, অথবা তুমি আসলে গায়ে ওরা কিভাবে লিখছে, ওরা ল্যাবে টেস্ট করে তারপর লিখে দিছে, তো তুমি এরকম ল্যাবে টেস্ট করে জি আর কে এই ভ্যালুগুলো বের করে ফেলবে। তারপর তুমি যে কোনো লোডের জন্য তুমি ফিল্ডে গিয়ে বললো, হ্যাঁ আচ্ছা এখানে 200 নিউটন লোড আসতেছে, কত ডিসপ্লেসমেন্ট হতে পারে মিলিমিটারে, তুমি চটপট ক্যালকুলেট করে বলে দিতে পারবা এই ভ্যালুগুলো জানা থাকে। তো আমরা ল্যাবে এই ম্যাটেরিয়ালের প্রপার্টি গুলো বের করে রাখি, তোমার ইকুইপমেন্টে গায়ে লেখা থাকবে, তুমি যখন ফিল্ডে যাবা সরাসরি গ্রাফটা ধরবা, গ্রাফটা ধরে ভ্যালু বের করতে পারবা, অথবা সূত্রটা তৈরি করা থাকলে ভ্যালুটা বসাবা আর তোমার কাজ হয়ে যাবে। তো আমরা এখানে কি করতেছি, আচ্ছা আমরা যেটা করি, ধরো এরকম একটা ইয়া নিলাম, এটা আমাদের ল্যাবে স্প্রিংটার আমরা সব মেজারমেন্ট নিয়েছি, এরপরে এটাকে ইউটিএম মেশিনে এভাবে সেট করি। ইউটিএম মেশিনে সেট করে আমরা তোমার আমাদের ইউটিএমটা হচ্ছে স্ট্রেইন কন্ট্রোল, ঠিক আছে, আমরা স্ট্রেইন রেটটা বলে দিই যে তোমার এই নিচের যে অংশটা আছে এই অংশটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, যেটা হচ্ছে দেখো এখানে এই স্প্রিংটা এই উপরের দিকে এভাবে আটকানো আছে, এই নিচের যে অংশটা আছে সেটা একটা নির্দিষ্ট রেটে উপরের দিকে উঠতে থাকে, তাহলে কি হচ্ছে, এটা কম্প্রেশন ফিল করতেছে, অ্যাক্সিয়াল কম্প্রেশন কাজ করবে, একদম এই বরাবর তোমার কম্প্রেশন কাজ করবে, ঠিক আছে, পি ফোর্স কাজ করবে যদি এই যে এই জিনিসটা আছে উপরের দিকে উঠতে থাকে। তো আমরা এখানে স্ট্রেইন কন্ট্রোল একটা অ্যাপারেটাস আমরা বলে দিই যে ধরো 5 মিলিমিটার পার মিনিট, প্রতি মিনিটে 5 মিলিমিটার ডিফরমেশন হবে, ঠিক আছে, আমরা তাহলে ডেল্টা ভ্যালুটা জানি, তাহলে প্রতি মিনিটে 5 মিলিমিটার ডিফরমেশন করতে কতটুকু লোড লাগে সেটা আমাদের ট্রান্সডিউসারে দেখায়, সেটাই আমরা ভিডিওটাতে দেখব। এখানে যেটা হয়, এই নিচে আমাদের ইকুইপমেন্টের উপরে পার্টটা আটকানো থাকে, নিচের অংশটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, প্রথমে ছিল এখানে, পরে চিন্তা করো যে এই প্লেটটা এখানে চলে আসলো, তাহলে স্প্রিংটা কি হবে, এখান থেকে কিছুটুকু ডিফর্মেশন হয়েছে, ডিফর্মেশন এতটুকু, ধরো ডেল্টা 1 ডিফর্মেশন একটা ভ্যালু পাই, তারপরে এই ডেল্টা 1 ডিফর্মেশন তৈরি করতে কতটুকু ফোর্স লাগতেছে সেটা আমি মেশিন থেকে পেয়ে যাচ্ছি, তারপরে আবার কিছু দূর সময় গেল, এখন ধরো এতটুকু উঠে গেছে, এখন ডিফর্মেশনের ভ্যালু হচ্ছে ডেল্টা 2, ডেল্টা 2 ডিফর্মেশন তৈরি করতে আমার কতটুকু ফোর্স লাগতেছে সেটা পেয়ে গেলাম, এভাবে আস্তে আস্তে আমার মেশিনটা উপরের দিকে উঠতে থাকবে আর ডিফর্মেশন হতে থাকবে। আমরা ইলাস্টিক লিমিটের মধ্যে চেষ্টা করব, আমরা যেটা করি একটা সার্টেন লোডের ইন্টারভেল, ধরো আমরা
3500 নিউটন পর্যন্ত লোডটা দেই, তার এটা আমরা এই জিনিসটাকে দুই স্টেজে করি। প্রথমে লোড দেই, পরে লোডটা উঠাই। লোডিং স্টেজ আর আনলোডিং স্টেজ। প্রথমে লোড বাড়াতে থাকি, তোমার সরি ডিসপ্লেসমেন্ট বাড়তে থাকে, লোড বাড়তে থাকে। প্রথমে হচ্ছে 500 জিরো লোডে জিরো ডিসপ্লেসমেন্ট, পরে আস্তে আস্তে লোড বাড়তে থাকবে, ডিসপ্লেসমেন্ট বাড়তে থাকবে। 0, তারপর হচ্ছে 500, তারপর হচ্ছে ধরো 1000, এরপর হচ্ছে 1500, এরকম লোড আমরা ইয়েটা নিতে থাকবো। প্রত্যেকটা লোডের জন্য আমরা ইয়েটা নিতে থাকবো, যে কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই প্যারামিটারটা নিতে থাকবো। তো আমরা লোডের ডাটা জানবো আর ডিসপ্লেসমেন্টের ডাটাটা জানবো। তারপর ধরো 3500 নিউটন পর্যন্ত যাওয়ার পরে আমরা আস্তে আস্তে লোডটা উঠানো শুরু করবো। এটা যেহেতু একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল এবং ইলাস্টিক লিমিটের মধ্যে আছে, লোডটা যখন সরানো শুরু করব, ডিসপ্লেসমেন্টটা কি করবে, কমা শুরু করবে। প্রথমে ডিসপ্লেসমেন্ট যখন লোড দিচ্ছিলাম, ডিসপ্লেসমেন্ট বাড়তেছিল, পরে লোড উঠানোর সাথে সাথে ডিসপ্লেসমেন্টটাও কমতে থাকে। লোড যখন ধরো 3500 থেকে 3000 চলে আসবে, তখন লোড কমে যাবে। তারপর আমরা এরকম আরেকটা ইন্টারভ্যালে ডিসপ্লেসমেন্টের ডাটা নিব। তো যেটা হয়, আমরা এরকম এটাকে বসাই। ইউটিএম এ বসানোর পরে আমাদের এটার সাথে এই ট্রান্সডিউসারটা থাকে, এই ট্রান্সডিউসারটাতে আমাদের ডাটা রিড হতে থাকে। ঠিক আছে, এর হচ্ছে না কেন? তো আমরা আমাদের ওই ইউটিএম এ বসাইছি, এখন তোমার লোড বাড়াচ্ছি। তো প্রথমে যেটা খেয়াল করব, এই দেখো লোড বাড়তেছে। লোড এই প্রথম এখানে হচ্ছে লোডের ডাটা থাকে, এখানে ডিসপ্লেসমেন্টের ডাটা থাকে। ঠিক আছে, তো আমরা লোড আর ডিসপ্লেসমেন্টের ডাটা নিতে থাকবো। এখন এটা যদি কম্পিউটারের মাধ্যমে করি, তাহলে কম্পিউটার নিজেই গ্রাফিক করে ফেলে। আমরা যেটা করি আমাদের ল্যাবে ম্যানুয়ালি করি, শেখার জন্যই বলো। তো আমরা যেটা করি, আমাদের পক্ষে তো আর টোটাল লোডের স্পেকট্রামটা নেওয়া সম্ভব না, আমরা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে লোডটা নিই। তো দেখো এখানে উপরে লোড দেখা যাচ্ছে, এখানে নিচে ডিসপ্লেসমেন্ট দেখা যাচ্ছে। তো ধরো আমরা প্রথমে এই 500 লোডের জন্য, আমি পুরো টেস্টটা দেখাচ্ছি না, তোমাদের ভিডিওটা আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও। দেখো লোড বাড়ার সাথে সাথে ডিসপ্লেসমেন্ট বাড়তেছে। আমরা প্রথমে ধরো এই 500 লোডের জন্য, যখন লোডের ভ্যালুটা এসে 500 তে দাঁড়ায়, তখন যে ডিসপ্লেসমেন্টটা আছে সেটা নোট করি। 500 লোডের সাথে ডিসপ্লেসমেন্টটা নোট করি। তারপর হচ্ছে 800-র জন্য বা 1000-এর জন্য করি, তারপরে 1500-র জন্য করি, তারপরে 2000-এর জন্য করি, তারপরে 2500-র জন্য করি, তারপরে তোমার 3500-র জন্য করি। এভাবে নির্দিষ্ট ইন্টারভ্যালে আমরা লোড আর ডিসপ্লেসমেন্টের ডাটাটা নেই। তো আমি পুরোটা দেখাচ্ছি না, আমি ধরো 3500 পর্যন্ত নিয়ে গেলাম, সেখানে দেখাই। ঠিক আছে, তো এই 3500 যাওয়ার পরে আমরা 3500 যাওয়ার পরে এখন লোডটা উঠানো শুরু করব। ঠিক আছে, তো যেহেতু আমাদের এই স্পেসিমেনটা অনেক বেশি স্টিফ, আসলে আমরা যে লোড দিয়েছি খুব একটা বেশি একদম যে দেবে গেছে তা না, এটা ইলাস্টিক লিমিটের মধ্যে আছে। আমরা খুব একটা ডিসপ্লেসমেন্ট খেয়াল করতে পারি না এই স্টেজে, মানে খালি চোখে। কারণ তোমার 18 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট, এটাকে কিন্তু খালি চোখে বোঝাটা খুবই খুবই ডিফিকাল্ট। তো ঠিক আছে, 18 মিলিমিটার পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হইলে এরপরে আমরা এখন লোডটা উঠানো শুরু করব। লোড যখন কমানো শুরু করব, অবশ্যই আমার কি হবে, ডিসপ্লেসমেন্টটাও কমা শুরু করবে। এই জিনিসটা খেয়াল করবে, এখন লোড কমতেছে, এখন ডিসপ্লেসমেন্টের ভ্যালু কমতেছে। লোড কমতেছে, ডিসপ্লেসমেন্টের ভ্যালু কমতেছে। এখন আমরা যেটা করব, 3000, 2500, 2000 এরকম ইন্টারভ্যালে লোড আর ডিসপ্লেসমেন্টের ডাটাটা একদম জিরো কন্ডিশন পর্যন্ত নিব। ঠিক আছে, তো আমি আর পুরো টেস্টে ভাবে কন্টিনিউ করছি না, কারণ একই কাজ করছি। আর যে তোমাদের ডাটাটা পিক করা থাকবে, আমরা এখানে এই লোডের এগেইনস্টে ডিসপ্লেসমেন্টের ডাটাটা স্টোর করব। স্টোর করে যেটা দেখব, যে আমরা লোড ভার্সেস একটা তোমার ডিসপ্লেসমেন্টের গ্রাফ আঁকবো এবং এভাবে কাজগুলো করতে থাকবো। তো আমরা এখানে কি কি করি আমি তোমাদের বলা আছে। আমরা যেটা করছি, আমরা প্রথমেই মেজারমেন্ট গুলো নিব।
আউটার মেজারমেন্ট, এই যেটা বললাম, ধর আউটার ডায়ামিটার নিচ্ছি, এখানে 3টা ডায়ামিটার নিলাম, 3টা ডায়ামিটার নিয়ে কি করি, অ্যাভারেজ করি। আমাদের নিয়ম, আর 3টা করতে পারি, 5টা করতে পারি, বিভিন্ন জায়গায় ধরে 3বার ডায়ামিটার নিব, তারপর এটা অ্যাভারেজ করে আউটার ডায়ামিটারটা বের করব। ডায়ামিটার দ্য স্প্রিং ওয়্যার, মানে রডটা 3 জায়গায় ডায়ামিটার নিয়ে সেটা অ্যাভারেজ করে ডায়ামিটার অফ দ্য স্প্রিং বের করব। তারপর নাম্বার অফ স্প্রিংটা গুনবো, পেলাম 8টা স্প্রিং আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আচ্ছা, তারপর আমরা যেটা বললাম লোড আর ডিসপ্লেসমেন্ট, তো এটাকে এখানে আসলে দুটো স্টেজে আমার ভাগ করা থাকে। একটা হচ্ছে লোডিং স্টেজ, দেখো 0, 816, 24, 32, 300 and 5000, এই স্টেজটা হচ্ছে লোডিং স্টেজ, লোড দিচ্ছি আর ইয়া পাচ্ছি। এরপর স্টেজটা হচ্ছে আনলোডিং স্টেজ, লোড উঠাবো আর ইয়াটা দেখবো। তো আমি যখন 800 লোড, তখন ডিসপ্লেসমেন্ট কত মিলিমিটারে সব নিচ্ছে। এটা হচ্ছে আমার ডাটা শিট, আমরা ল্যাবে এই ডাটা শিটটা ফিল আপ করি। 1600 জন্য কত 8.6, 2400 জন্য কত 12.5, এভাবে ডাটা শিটটা ফিল আপ করবো। একবার ফিল আপ হয়ে যাওয়ার পরে আমি এখন ক্যালকুলেশনে চলে যাবো। তো ক্যালকুলেশনটা কি করি, তো আমার মাথায় রাখতে হবে এখানে আমার কি কি বের করতে হবে। আমার এখানে আমরা একটু আমাদের ইয়াটা দেখি, আমার এখানে যেটা যেটা লাগবে সেটা হচ্ছে, একটু বেশি নেমে গেছে, আমার এখানে পি ভার্সেস ডেল্টা গ্রাফ আঁকতে হবে একটা, এটা একটা করব। আরেকটা কাজ হচ্ছে আমার এই ক্যালকুলেশন গুলো করব। ক্যালকুলেশনে কি কি প্যারামিটার আছে দেখি। ক্যালকুলেশনে আছে আমার টাউ ডিএস, টাউ টিএস, টাউ ম্যাক্স, ডেল্টা, কে, ইউ, জি, ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে বের করতে বলছে। আমি ওখানে ক্যালকুলেশন তো ফুললি দেখাবো, এখানে আমি একটু ডিসকাস করে নিই। এরিয়া, এরিয়া অফ দা ওয়্যার, ঠিক আছে, এটা হচ্ছে কি এরিয়া অফ দা ওয়্যার, ওয়্যারের এরিয়া। এর মানে কি, আমি যে 3 জায়গায় ছোট ডিটা, যেটা রডের যে 3 জায়গায় ডায়ামিটার নিলাম, ধরো D1, D2, D3, এই তিনটার যে অ্যাভারেজ করব, অ্যাভারেজ করে ডিটা পাবো, তাহলে এরিয়া হচ্ছে কি, এরিয়া হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 বাই তোমার কি, সরি ডি টু দি পাওয়ার 4 ডি স্কয়ার, পাই ডি স্কয়ার বাই 4, এভাবে করে, অথবা পাই আর স্কয়ার করে আমি এরিয়াটা বের করলাম। তারপরে আমার হচ্ছে লোড, এই লোডটা হচ্ছে ম্যাক্সিমাম যে লোডটা, তুমি যে পি ভার্সেস ডেল্টা করতেছো, এখানে ডেল্টা আর পি, এখান থেকে যে ম্যাক্সিমাম লোডটা মানে আমাদের জন্য সেটা হচ্ছে কত 3500, এটা হচ্ছে পিটা, সেই পিটা। তারপর হচ্ছে টাউ ডিএস, টাউ টিএস, এগুলো যে করব। টাউ ডিএস টা কি আর টাউ টিএস টা কি, এগুলো আমরা একটু আগে দেখেছি। টাউ টিএস মানে হচ্ছে টরশনাল, আর টাউ ডিএস মানে হচ্ছে ডিরেক্ট শিয়ার স্ট্রেস। টাউ ম্যাক্স হচ্ছে কি এই দুইটার যোগফল। ডেল্টা হচ্ছে কি এই ম্যাক্সিমাম লোডের করেসপন্ডিং যে ডিসপ্লেসমেন্ট হবে, মানে ডেল্টা ম্যাক্সটা। কে মানে কি, কে মানে হচ্ছে পি বাই ডেল্টা, ইউ হচ্ছে কি হাফ পি ইনটু ডেল্টা, আর জি হচ্ছে কি আমরা এই যে এই সূত্রটা দিয়ে বের করব, ঠিক আছে। আর দুটো জিনিস এখানে এই রেজাল্টে বলা নাই, কিন্তু ক্যালকুলেশনে একটু এক্সট্রা দেখাইতে বলছে, সেটা হচ্ছে দেখি আমরা, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ডিরেক্ট শিয়ার স্ট্রেস আর পার্সেন্টেজ অফ টরশনাল শিয়ার স্ট্রেস। এই ডিরেক্ট শিয়ারটা আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের কত পার্সেন্ট, টরশনাল শিয়ার স্ট্রেসটা আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের কত পার্সেন্ট, সেটা একটু আমাদের ক্যালকুলেট করে দেখাইতে বলছে। যদিও এটা রেজাল্টে চাই নাই, কিন্তু এটা আমাদের স্যাম্পল ক্যালকুলেশনে দেখাইতে বলছে। তো আমরা স্যাম্পল ক্যালকুলেশনে এই জিনিসটা দেখাবো। তো তোমাদের ফুল ক্যালকুলেশনটা এখানে আমি দেখাইছি। তো ডি নট আউটার ডায়ামিটার অফ দ্য স্প্রিং, তিনটার অ্যাভারেজ, ডায়ামিটার অফ দ্য স্প্রিং ওয়্যার, তিনটার অ্যাভারেজ, মিন ডায়ামিটার অফ দ্য স্প্রিং ডি, এটা হচ্ছে কি ডি নট বাই ডি, এখান থেকে কি পেয়ে গেলাম মিন ডায়ামিটার অফ দ্য স্প্রিং ডি, যেটা আমার দরকার। তারপর হচ্ছে কি মিন রেডিয়াস অফ দ্য স্প্রিং আর, এর মানে কি ডি বাই 2, মিন রেডিয়াস অফ দ্য স্প্রিং সেটা পেয়ে গেলাম। রেডিয়াস অফ দ্য স্প্রিং ওয়্যার, এটা হচ্ছে কি আমরা রডের যে ডায়ামিটারটা যে ছোট ডি বের করেছিলাম সে ডি বাই 2, এরিয়া অফ দ্য স্প্রিং পাই আর স্কয়ার করে বের করেছি, করলাম। পি লোড মানে এখানে সব জায়গায় পি ম্যাক্স ব্যবহার করব, ম্যাক্সিমাম লোডটা। তো আমরা ডাটাটা দেখি, আমাদের এখানে ডাটাটা হচ্ছে কত, ম্যাক্সিমাম লোডের ডাটা হচ্ছে 3500 এবং সেটার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট হচ্ছে 17.8, ঠিক আছে। তো
এখানে আমরা এই ম্যাক্সিমাম লোডের জন্য আমরা ক্যালকুলেশনটা করব। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া পাই r টু দি পাওয়ার 4/2, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, টরশন বের করলাম, তাহলে টাউ টিএস হচ্ছে tr/j করলাম। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হচ্ছে কি এইটা, একই কথা। সে আমরা আবার দুটা যোগফল করে, এটা আসলে দরকার নেই চেকের, আমরা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস যে ফর্মুলাটা দেয়া আছে সেটা দিয়ে বের করলে হবে। তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ ডাইরেক্ট শিয়ার স্ট্রেস, ডিরেক্ট শিয়ার স্ট্রেসটা কত পার্সেন্ট আর টরশনাল শিয়ার স্ট্রেস, দেখো টরশনাল শিয়ার স্ট্রেসটা এখানে 90%, মানে টরশনাল শিয়ার স্ট্রেসটাই গভর্ন করতেছে। তারপর হচ্ছে স্টিফনেস অফ দ্য স্প্রিং কে, এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে পি ম্যাক্স বাই ডেল্টা, ঠিক আছে, পি ম্যাক্স বাই ডেল্টা ম্যাক্স এখান থেকেও বের করতে পারবো, আরেকটা হচ্ছে আমরা গ্রাফ থেকে বের করতে পারবো। আমরা আসলে গ্রাফেরটার যেটা পেয়েছি এবং পি বাই ডেল্টা করে যে ভ্যালুটা আছে দুটোর মধ্যে একটা কম্পেয়ার করতে পারি, ঠিক আছে। তো স্টিফনেস আমরা এটা গ্রাফ থেকে বের করে দেখাচ্ছি, মডুলাস অফ রিজিডিটির যে ভ্যালুটা আছে 64 kr³/n, এখান থেকে জি এর ভ্যালুটা বের করব, মডুলাস অফ রিজিডিয়েন্স হচ্ছে কি হাফ পি ডেল্টা বা পি ম্যাক্স ডেল্টা ম্যাক্স, এখান থেকে আমরা রেজিডেন্স অফ স্প্রিংটা বের করে ফেলতে পারবো। করার পরে আমরা যেটা করব, পরের পেজে আমরা আমাদের গ্রাফটা দেখাবো, ঠিক আছে। তো এইখানে থেকে আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে বলবো। প্রথমে ধরো আমি এখান থেকে না দেখাই তাহলে সেখানে দেখে সমস্যা নেই। আমরা লোডিং এবং আনলোডিং দুইটা স্টেজে ভাগ করছি। একটা আমরা যদি কাগজে কলমে আঁকি তাহলে যেটা হবে, আমরা তো কালার ব্যবহার করতে পারবো না, আমরা ডিফারেন্ট লেজেন্ড ব্যবহার করবো। ধরো লোডিং এর জন্য আমি সার্কেল ব্যবহার করলাম, আনলোডিং এর জন্য আমি ট্রায়াঙ্গেল ব্যবহার করলাম, তারপর আমি লোডিং এর পয়েন্ট গুলো বসাবো, এরপর হচ্ছে আমি আনলোডিং এর পয়েন্ট গুলো বসাবো, ঠিক আছে। লোডিং আর আনলোডিং এর পয়েন্ট বসানোর পরে এই দুটো পয়েন্ট দিয়ে আমি আসলে এখানে যেটা হচ্ছে, আমার স্প্রিংটা এতটাই স্টিফ, আমি লোডিং এর জন্য যে গ্রাফটা পাবো আমার আনলোডিং এর জন্য একই গ্রাফই আসার কথা। আমি যদি পি ভার্সেস ডেল্টা গ্রাফটা আঁকি, পি ভার্সেস ডেল্টা গ্রাফটা যদি আঁকি, আমার এই গ্রাফটা যেরকম হবে লোডিং এর জন্য, ধরো এই বরাবর লোডিং এর জন্য যাবে, আনলোডিং এর জন্য এই বরাবরই আসার কথা। কিন্তু যেহেতু আমরা এখানে ভাবে করছি, কিছুটা ডিফারেন্স আসতে পারে। আমরা দেখব যে আমাদের গ্রাফ দুইটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখবো যে এই পয়েন্টগুলো একেবারেই একটা পয়েন্টে লাই ডাউন করবে না। তো তোমরা যেটা করবা, এই প্রথমে বসালা এই লোডিং এর পয়েন্ট গুলো, লোডিং স্টেজের পয়েন্ট গুলো বসালা, তারপর হচ্ছে আনলোডিং এর পয়েন্ট গুলো বসালা, এই পুরোটা দিয়ে একটা বেস্ট ফিটেড কার্ভ আসবে। এটাই হচ্ছে আমাদের কার্ভেচারটা, পুরোটা দিয়ে এই এই তোমার 6টা বা 5টা বা 7টা যে কয়টা পয়েন্ট আছে মানে এটা দিয়ে একটা বেস্ট ফিটেড কার্ভ আঁকবো। এই দুইটা, কার্ভটা মানে দুইটার পয়েন্ট বসিয়ে একটা বেস ফিটেড কার্ভ একটা বেস্ট ফিটেড কার্ভ আঁকবো, কারণ এখানে যেটা হচ্ছে লোডিং আর আনলোডিং এর জন্য একটা গ্রাফই আসবে, আসলে একটা গ্রাফই আসার কথা। আমাদের এই স্প্রিংটা এতটা স্টিফ, লোডিং আর আনলোডিং এর মাঝখানে কোনো ডিফারেন্স। এই গ্রাফটা আঁকার পরে এইটার স্লোপটাই হবে কি কে বা স্টিফনেস। তো স্লোপ আমরা কিভাবে বের করি, যে কোনো দুইটা পয়েন্ট নেই, যে কোনো দুটো পয়েন্টের কোটি দ্বয়ের অন্তর মাইনাস ভুজ দ্বয়ের অন্তর। এই পয়েন্টের স্থানাঙ্কটা যদি হয় তোমার p2 ডেল্টা 2, সরি উল্টোটা বলছি, ডেল্টা 2 p2, আর এই পয়েন্টের স্থানাঙ্ক যদি হয় ডেল্টা 1 p1, এই ডেল্টা এই বরাবর pa বরাবর, তাহলে কে হবে কি p2 মাইনাস p1 ডিভাইডেড বাই ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1 করে আমরা স্টিফনেস এর ভ্যালুটা বের করতে পারবো। চাইলে আমরা এই গ্রাফ থেকেও, এই যে ধরো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়েছে এখানে, এই বরাবর এই লাইনটা টেনে এখান থেকেও কিন্তু আমার মডুলাস অফ রেজিলিয়েন্স বের করা যায়। কিন্তু আমরা চাইলে এখান থেকে একটু ক্যালকুলেট করে দেখাইতে পারি যে ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে গ্রাফিক্যাল ক্যালকুলেশনের কোনো ডিফারেন্স আছে কিনা, চাইলে অফ টু করতে পারি, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম ক্যালকুলেশন করতে হবে কি কি, আর আমাদের কি কি দেখাইতে হবে। কারো কি ক্যালকুলেশন নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা, ক্যালকুলেশন নিয়ে তোমাদের তাহলে কোনো কনফিউশন নাই, ঠিক আছে। আর গ্রাফটা আঁকবো আমরা নরমাল গ্রাফ পেপারে। তো
এই ল্যাব রিপোর্টেও আমরা প্রথম দিকে যা যা বলেছি, যে যে অংশগুলো থাকবে সেগুলো থাকবে, আমাদের থিওরি কম্পোনেন্ট গুলো লেখার দরকার নেই, শুধু স্যাম্পল ক্যালকুলেশন দেখাবো, রেজাল্ট গুলো লিখবো, ডিসকাশন লিখবো, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল, বলো। আমাদের গ্রাফটা কি লিনিয়ার হবে নাকি স্যার কার্ভ? তুমি যদি বেস ফিটেড কার্ভটা অবশ্যই লিনিয়ার। আচ্ছা স্যার, জি স্যার। ঠিক আছে, আমাদের এই স্প্রিংটা হচ্ছে লিনিয়ার স্প্রিং। তাহলে ওই যে তুমি ওই ডিসকাশনে এটাও বলতে পারবা যে তোমার স্প্রিংটা কি ধরনের, সফট স্প্রিং, হার্ড স্প্রিং না লিনিয়ার স্প্রিং, এই কথাগুলো তুমি উল্লেখ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।